আসসালামু আলাইকুম। দিস ইজ নুরিয়া ঝা। আজকে আমরা আবারও সিআরপিসি ক্লাস শুরু করব। গত ক্লাসে আমরা সিআরপিসি এর সেকশন 6 এর মাধ্যমে সিআরপিসি ক্লাস শুরু করেছিলাম। স্কুলে আস্তে আস্তে ইম্পর্টেন্ট সেকশনগুলি আলোচনার মাধ্যমে সিআরপিসি বইটি আগে শেষ করব। তারপরে আমরা আদার্স যেই লগুলি লাগে একজন অ্যাডভোকেট হওয়ার জন্য সেই লগুলি আস্তে আস্তে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা সেকশন 6 শেষ করেছিলাম। তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব সেকশন 9, সেকশন 10, 11 and 12। এই সেকশন 10, 11, 12 এই তিনটা সেকশনে সেকশন 10 এ বলা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে, সেকশন 12, 11 এ বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে এন্ড সেকশন 12 এ বলা আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। এই গত ক্লাসে আমরা দেখেছিলাম। আর সেকশন 9 এ বলা আছে সেশন জাজ সম্পর্কে। গত ক্লাসে আমরা সেকশন 6 এ দেখেছিলাম যে ক্রিমিনাল কোড দুই ধরনের হয়। ক্রিমিনাল কোড দুই ধরনের হয়। একটা হচ্ছে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট আরেকটা হচ্ছে কোর্ট অফ সেশন। এই যে কোর্ট অফ সেশন এটাই বলা আছে এই যে সেকশন 9 এ কোর্ট অফ সেশন বা সেশন জাজ। আচ্ছা, এই কথাটা বলা আছে সেকশন 9 এ। আর এই যে কোর্ট অফ ম্যাজিস্ট্রেট আবার দুই ধরনের আমরা দেখছিলাম। একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে সেকশন 10 এ, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে সেকশন 11 এ। তো এই যে ক্রিমিনাল কোড স্ট্রাকচার এগুলির বর্ণনায় আমরা আপাতত আস্তে আস্তে আমরা এই সেকশন অনুযায়ী কি কি বলা আছে সেটা দেখবো। তার মানে কোর্ট অফ সেশন বা সেশন কোড সম্পর্কে বলা আছে সেকশন 9 এ। কোর্ট অফ ম্যাজিস্ট্রেট, এই কোর্ট অফ ম্যাজিস্ট্রেট আবার দুই ধরনের, একটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের বিধানাবলী বলা আছে সেকশন 10 এ, আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে বলা আছে সেকশন 11 এ। আর সেকশন 12 এ একটু আলাদা করে স্পেশাল ম্যাজিস্ট্রেট, যখন আমরা স্পেশাল কোনো কাজের জন্য স্পেশাল মামলার জন্য আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট গুলি নিয়োগ দিয়ে থাকি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা এই 3 আর 1 এই মোট 4টি সেকশন নিয়ে আলোচনা করব। এখন সেকশন 9 নিয়ে আলোচনা করব, যে জায়গায় কোর্ট অফ সেশন সম্পর্কে বলা আছে। আমরা আগে দেখি যে সাবসেকশন 1 এ কি বলা আছে। সাবসেকশন 1 এ বলা আছে প্রত্যেকটা দায়রা বিভাগে একটি দায়রা আদালত থাকবে। প্রত্যেকটা দায়রা বিভাগে একটি দায়রা আদালত থাকবে এবং প্রতিটা দায়রা আদালতে একজন জজ থাকবেন। কিন্তু এই জিনিসটা যখন মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হয়, মেট্রোপলিটন এরিয়ায় আমরা হচ্ছে এই দায়রা জজ মানে সেশন জাজ তখন মেট্রোপলিটন সেশন জাজ নামে অভিহিত হবেন। এই হচ্ছে সাবসেকশন 1। সাবসেকশন 2 তে বলা আছে প্লেস নিয়ে। এখানে বলা আছে যে যদি সরকার উপযুক্ত মনে করে, সরকার গ্যাজেট জারির মাধ্যমে সাধারণ বা বিশেষ আদেশের মাধ্যমে দায়রা জজের যে প্লেস কোন জায়গায় হবে এটা নির্ধারণ করতে পারে। তারপরে সাবসেকশন 3 তে বলা আছে এই যে সরকারের এখতিয়ার আছে যে প্রত্যেকটা দায়রা আদালতে এডিশনাল সেশন জাজ এবং জয়েন্ট সেশন জাজ নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে। ওকে, তারপরে সাবসেকশন 3 এ তে বলা আছে এই যে আপনারা নিয়োগ দিবেন সেশন জাজ, দায়রা আদালতে হচ্ছে সেশন জাজ নিয়োগ দিবেন, এখানে এডিশনাল সেশন জাজ হলো, হ্যাঁ, তারপরে জয়েন্ট সেশন জাজ, এই 3 ধরনের জাজ হচ্ছে এই সেশনস কোর্টে থাকে। এখন এই যে এই 3 ধরনের জাজ আপনারা নিয়োগ দিবেন, এটা কি মাধ্যমে দিবেন, কোন উপায়ে দিবেন, এইটাই সম্পর্কে বলা আছে সেকশন 9 এর সাবসেকশন 3 এর এতে। বলা হচ্ছে এখানে এই অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশের বিজেএস পরীক্ষার মাধ্যমে, যে বিজেএসসি আমরা পরীক্ষা দিই, তো বিজেএস বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যগণ থেকে কনস্টিটিউশনের 133 অনুচ্ছেদের কনস্টিটিউশনের 133 অনুচ্ছেদের শর্তানুযায়ী প্রেসিডেন্টের আচ্ছা, প্রেসিডেন্টের নির্ধারিত বিধানাবলীর মাধ্যমে এই ধরনের এই যে জাজেদের নিয়োগ দিতে পারেন। তারপরে সাবসেকশন 4 এ বলছে
যে সরকার যদি চায় একটা দায়রা বিভাগের সেশন জাজকে অন্য আরেকটা দায়রা আদালতের এডিশনাল সেশন জাজ হিসেবে নিয়োগ দিতে পারেন। এখন ধরলাম একটা দায়রা বিভাগে উনি সেশন জাজ হিসেবে আসে, এখন সরকার চাইলে অন্য একটা দায়রা আদালতে তাকে এডিশনাল সেশন জাজ হিসেবে নিয়োগ দিতে পারে। তবে যখন তিনি এডিশনাল সেশন জাজ হলেন, তখন এই দুইটা বিভাগের যে কোনো একটা বিভাগে তিনি এক বা একাধিক স্থানে মামলা পরিচালনা করতে পারেন। ওকে, তবে যে কোনো একটা স্থানে হইতে হবে। তারপরে নাম্বার সাবসেকশন 5 এ বলা হচ্ছে যে এই বিধিটা যখন চলমান আছে, তখন এই বিধিটা এই আইন অনুযায়ী যখন চলমান আছে, এই পর্যন্ত যতগুলি দায়রা জজ বিদ্যমান আছে সব দায়রা আদালত এই আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে বলে গণ্য হবে। ওকে, এই হচ্ছে সাবসেকশন 9 বা কোর্ট অফ সেশন। এবার আমরা হচ্ছে সাবসেকশন 10 আর 11 এ চলে যাব, যেখানে হচ্ছে ম্যাজিস্ট্রেটদের সম্পর্কে বলা আছে। সেকশন 10 এ বলা আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে, সেকশন 11 এ বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে, এবং সেকশন 12 এ বলা আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। এখন আমরা সেকশন 10 বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে আলোচনা করব। সাবসেকশন 1 এ বলা আছে যে প্রত্যেক জেলা বা মেট্রোপলিটন এরিয়ায় সরকার যে সংখ্যক উপযুক্ত মনে করেন ঠিক সেই সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন, তবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুধুমাত্র একজন থাকবে। দেখে আমরা একটু সংক্ষেপে লিখি। এখানে বলা আছে প্রত্যেক জেলা বা মেট্রোপলিটন এরিয়ায় সরকার যে রূপ সংখ্যক উপযুক্ত মনে করেন সেই রূপ সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন, তবে শুধুমাত্র একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবে। সাবসেকশন 2 তে বলা আছে যে সরকার চাইলে, এই যে এখানে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিছি, সেখান থেকে তিনি এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে সরকার। এবং এইখানে যে যত ধরনের এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। ওকে, সকল পাওয়ার এক্সারসাইজ করবে। আচ্ছা, সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। সাবসেকশন 3 তে বলছে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদ শূন্য হলে কোন অফিসার অস্থায়ীভাবে জেলা প্রশাসনের প্রধান নির্বাহী স্থলাভিষিক্ত হলে তার আদেশ অনুযায়ী তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সকল দায়িত্ব পালন করতে পারবেন এবং ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কে? অফিসার। সাবসেকশন 4 এ বলা আছে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সময়ে সময়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সকল কর্ম নির্ধারণ করে দিবে, যে কি কি কাজ করবে, কর্ম নির্ধারণ করে দিবেন। 5 এ বলা আছে যে এই যে সরকার যদি উপযুক্ত মনে করে বিসিএস এর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশন, আচ্ছা, বিসিএস এর অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যারা আছে তাদের থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন। তার মানে এই 6 আর 7 এগুলি এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট হতে পারে। যে সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, তারপরে পুলিশ কমিশনার, এরা সবাই কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তাহলে আমরা আবার একটু রিক্যাপ করি যে সেকশন 10 এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে কি বলা আছে। এখানে বলা আছে যে প্রত্যেক জেলা বা মেট্রোপলিটন এরিয়ায় সরকার যেরূপ উপযুক্ত মনে করে সেরূপ সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে, তবে একজন মাত্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন। সাবসেকশন 2 তে বলা আছে এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে সরকার চাইলে এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন। আচ্ছা, নিয়োগ দিতে পারেন এবং এই এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। সেকশন 3 তে বলা আছে যে যদি কোনো কারণে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদ শূন্য হয়, তখন কোনো অফিসার যদি জেলা প্রশাসনের প্রধান নির্বাহীর স্থলাভিষিক্ত হন, তখন তিনি তার আদেশ অনুযায়ী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সকল দায়িত্ব পালন করতে পারবেন। আচ্ছা, এখানে সাবসেকশন 4 এ বলা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সকল কর্ম নির্ধারণ করে দিবেন। যে বিসিএস ক্যাডার যারা আছে তাদের মধ্যে এই যে অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন ক্যাডার যারা আছে তাদের মধ্য থেকে সরকার চাইলে যে কোনো ব্যক্তিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিতে পারেন। এই যে আমরা সকল কিছু যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটে পড়তেছে। তারপর সেকশন 6 এ বলা আছে
যে সহকারী কমিশনার, অতিরিক্ত ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী কমিশনার, এরা সবাই কি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। এরপরে পুলিশ কমিশনার, 7 এ বলা আছে পুলিশ কমিশনারের কোনো কাজই হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা অর্পণ করতে বাধা প্রদান করে না। তার মানে হচ্ছে এই পুলিশ কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সকল পাওয়ার এক্সারসাইজ করতে পারে। এই এর মাধ্যমে আজকে আমাদের সেকশন 10 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে আলোচনা শেষ হলো। তারপরে এখন আমরা সেকশন 11 পড়ব, যেখানে বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। সাবসেকশন 1 এ বলা আছে যে কনস্টিটিউশনের 133 নং অনুচ্ছেদ অনুযায়ী কনস্টিটিউশনের 133 নং অনুচ্ছেদের শর্তানুসারে প্রেসিডেন্ট কর্তৃক প্রণীত বিধি সাপেক্ষে বাংলাদেশ বিজেএসসি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যগণ থেকে সরকার হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা আদার্স যত ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে হচ্ছে নিয়োগ দিতে পারে। সাবসেকশন 2 তে বলা আছে হচ্ছে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল সকল পাওয়ার হচ্ছে এক্সারসাইজ করতে পারবে। তারপরে সাবসেকশন 3 তে বলা আছে আচ্ছা, সরকার হচ্ছে সাধারণ গ্যাজেটের মাধ্যমে বিশেষ বা সাধারণ আদেশের দ্বারা এই সকল ম্যাজিস্ট্রেটদের আদালত কোন জায়গায় বসবে এটা নির্দেশ দিতে পারে। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে 3 না, এখানে হবে 2 এর এ প্লেস। 3 তে বলা আছে সরকার নিজে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যে এলাকায় হচ্ছে তার সম্পূর্ণ বা আংশিক ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করতে পারে সেই এলাকার সীমানাটা নির্ধারণ করতে পারে। তাহলে কে করতে পারে হচ্ছে সরকার অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগের পরামর্শক্রমে। মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের স্থানীয় যেই আংশিক বা সম্পূর্ণ ক্ষমতাটা প্রয়োগ করে এটার হচ্ছে স্থানীয় সীমানা নির্ণয় করতে পারেন, স্থানীয় সীমা নির্ধারণ করতে পারেন। এটার মাধ্যমে শেষ হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। 4 এ বলা আছে সরকার যদি চায় তাহলে কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হচ্ছে সকল ক্ষমতা অর্পণ করতে পারে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সকল কাজ করার জন্য তলব করতে পারে, তবে তিনি যে নির্দিষ্ট সময়কালের জন্য, হ্যাঁ সব সময়ের জন্য না, নির্দিষ্ট সময়ের জন্য আচ্ছা, যে নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে তিনি কাজ করবেন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যে নির্দিষ্ট সময়ের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজগুলি করবেন ওই ঠিক নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি আবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোনো কাজ করতে পারবেন না, আচ্ছা, আমরা আবার একটু সামারি করি যে সেকশন 11 এ বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। কি বলা আছে এখানে? বলা আছে সাবসেকশন 1 এ বলা আছে যে কনস্টিটিউশনের 133 ধারার শর্তানুসারে প্রেসিডেন্টের প্রণীত বিধান সাপেক্ষে এবং বাংলাদেশ বিজিএসসি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্যগণ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গণকে নিয়োগ দেওয়া হয়। আচ্ছা, সাবসেকশন 2 তে বলা আছে যে এডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সকল পাওয়ার হচ্ছে এক্সারসাইজ করতে পারবে। সেকশন 2 এর এতে বলা আছে সরকার প্লেস নির্ধারণ করে দিতে পারে। সেকশন 3 তে বলা আছে সরকার বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যেই সব জায়গায় আংশিক বা সম্পূর্ণ পাওয়ার এক্সারসাইজ করতে পারে সেই পাওয়ারের স্থানীয় সীমাটা নির্ধারণ করে দিবে। তাহলে সীমাটা নির্ধারণ করে দিচ্ছে সরকার অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে। পরে বলা আছে সরকার চাইলে নির্দিষ্ট সময়ের জন্য কোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোনো দায়িত্ব পালনের জন্য তলব করতে পারেন বা নির্দেশ দিতে পারেন এবং তিনি যেই সময়ের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করবেন সেই সকল সময়ের মধ্যে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কোনো কাজ করতে পারবেন না। এর মাধ্যমে আজকে আমাদের সেকশন 11 বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেষ হলো। এবার আমরা দেখব সেকশন 12 বা স্পেশাল ম্যাজিস্ট্রেট। আপনারা একটু নাম শুনে বুঝতে পারতেছেন যে স্পেশাল ম্যাজিস্ট্রেট যেহেতু তার মানে স্পেশাল কোনো কাজের জন্য নিয়োজিত হবে, এন্ড ঠিক এটা তাই। এন্ড আজকে এই স্পেশাল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হবে। তারপরের ক্লাসে আমরা সাবঅর্ডিনেশন গুলো শিখবো, কে কার অধীনস্থ। স্পেশাল ম্যাজিস্ট্রেটের সাবসেকশন 1 এ বলা আছে সরকার যদি উপযুক্ত মনে করেন তাহলে কোনো বিশেষ এলাকার যে কোনো মামলা বা বিশেষ শ্রেণীর মামলা বা কোনো সাধারণ মামলা পরিচালনা করার জন্য যে কোনো ব্যক্তিকে হচ্ছে দায়িত্ব দিতে পারেন। আচ্ছা, তাহলে কে দিতে পারে? সরকার দিতে পারে যে কোনো ব্যক্তিকে, যে কোনো ব্যক্তিকে হচ্ছে
কোন বিশেষ মামলা পরিচালনার জন্য হচ্ছে দায়িত্ব দিতে পারেন, এবং ওই ব্যক্তি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা বা পাওয়ার এক্সারসাইজ করতে পারবে। এখন এই একের সাথে সাবসেকশন 1 এর সাথে সাবসেকশন 2 টা কানেক্টেড। এইখানে বলছে এই যে ব্যক্তি হচ্ছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সকল পাওয়ার এক্সারসাইজ করছে বিশেষ মামলা বা বিশেষ শ্রেণী সময়ের মামলা বা কোনো সাধারণ মামলার জন্য, সেই ব্যক্তি সেই ব্যক্তি হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবে। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা শর্ত আছে এই সাবসেকশন 1 এ। একটা শর্ত হচ্ছে যে যে ব্যক্তিকে হচ্ছে নিয়োগ দিচ্ছে উনি পুলিশ পুলিশ সুপারের নিম্নপদস্থ কেউ হতে পারবেন না। ওকে, আচ্ছা। এবার সাবসেকশন 1 আর 2 এর সাথে যেমন কানেক্টেড, তেমনি 3 আর 4 কানেক্টেড। সাবসেকশন 3 তে বলতেছে সরকার চাইলে যে কোনো ম্যাজিস্ট্রেটকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের সকল পাওয়ার বা ক্ষমতা দিতে পারে। আচ্ছা, তাহলে যে কোনো ম্যাজিস্ট্রেট, তাই তো? তাহলে ম্যাজিস্ট্রেটকে কি ক্ষমতা, কার ক্ষমতা দিতে পারে? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এন্ড থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা হচ্ছে তিনি হচ্ছে দিতে পারেন। কাকে? যে কোনো ম্যাজিস্ট্রেটকে। এখন যেই ম্যাজিস্ট্রেটকে হচ্ছে পাওয়ারটা দিছে উনি সেকশন 4 অনুযায়ী স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন। এবং তারা কিন্তু সবাই, এইখানে যিনি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হলেন, এখানে স্পেশাল ম্যাজিস্ট্রেট হলেন, সবাই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে। হ্যাঁ, এবার সাবসেকশন 3 আর 4 কানেক্টেড। তাহলে এখানে আমরা পাইলাম স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, কারণ এখানে যিনি নিয়োগ দিচ্ছে, যে ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে, উনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার এক্সারসাইজ করতে পারতেছে। ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, এরা কিন্তু সবাই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এবার হচ্ছে 5 আর 6 কানেক্টেড। 5 আর সেকশন 6 হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া। আর এতক্ষণ যা দেখছেন এগুলা এই স্পেশাল ম্যাজিস্ট্রেট আর হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর স্পেশাল ম্যাজিস্ট্রেট, এরা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার বাহিরে। তো সেকশন 5 এ আপনাদেরকে বলতেছে যে কোনো মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কোনো বিশেষ কেস বা সাধারণ কেস বা কোনো স্পেশাল বিশেষ শ্রেণী সময়ের কেস গুলা সলভ করার জন্য কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া যেতে পারে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দিতে পারে কোন কোন এরিয়ার জন্য? মেট্রোপলিটন এরিয়ার জন্য। হ্যাঁ, পাওয়ার দিতে পারে। এখন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা বিশেষ মামলা সমূহ হচ্ছে সমাধানের জন্য পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম, সেই ঠিক সাবসেকশন 6 এ এসে বলতেছে এরা গণ্য হবে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে। এমনকি এই স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট এই দুজনকে নিয়োগ দেওয়ার জন্য হচ্ছে হাইকোর্ট ডিভিশনের পরামর্শ লাগে। হ্যাঁ, সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করেই, আচ্ছা, সরকার হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করেই এই স্পেশাল ম্যাজিস্ট্রেট আর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারে। সেকশন 12 তে আমরা আলোচনা করেছি স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। সাবসেকশন 1 এ বলা আছে সরকার কোনো বিশেষ মামলা বা সাধারণ মামলা সমূহ বা কোনো বিশেষ শ্রেণী সমূহের মামলা পরিচালনার জন্য, হ্যাঁ, সমাধানের জন্য যে কোনো ব্যক্তিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সকল ক্ষমতা দিতে পারে। তবে শর্ত একটা হচ্ছে যে পুলিশ সুপার নিম্নপদস্থ কোনো ব্যক্তিকে হচ্ছে এই ক্ষমতাটা দেয়া যাবে না। এবং এই সাবসেকশন 1 অনুযায়ী যে ব্যক্তিকে আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ারটা দিচ্ছি, ঠিক সাবসেকশন 2 তে এসে আমরা তাকে বলতেছি স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। হ্যাঁ, এবার সাবসেকশন 3 আর 4 কানেক্টেড। সাবসেকশন 3 তে বলতেছে যে কোনো ম্যাজিস্ট্রেটকে সরকার চাইলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এন্ড থার্ড ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হচ্ছে ক্ষমতা অর্পণ করতে পারে। তাও কি বিশেষ কোনো কেস, মামলা বা নির্দিষ্ট এলাকার মামলা সমূহ বা সাধারণ কেস সমূহ সমাধানের জন্য। তবে এই তিনজনই হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য হচ্ছে তাদেরকে এই পাওয়ারটা দেওয়া হয়। এমনকি যখনই কোনো ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতাগুলি দেওয়া হলো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতাগুলি দেওয়া হলো, তখন তাকে আমরা সাবসেকশন 4 এ এসে বলতেছি স্পেশাল ম্যাজিস্ট্রেট। তিনি স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন। এবং এবং এই যখন হচ্ছে সরকার স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে কোনো ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দিচ্ছে, তখন কিন্তু হাইকোর্ট ডিভিশনের পরামর্শ লাগবে। হ্যাঁ, সরকার হাইকোর্ট ডিভিশনের পরামর্শ ক্রমে। এবার সাবসেকশন 5 এ এসে বলতেছে যে কোনো মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যদি কোনো বিশেষ কেস বা বিশেষ শ্রেণী সমূহের কেস বা কোনো সাধারণ কেস সলভ করার জন্য সরকার কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হচ্ছে নির্দেশ দিতে পারে। মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিতে পারে। এবং যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে সাবসেকশন 6 এ,
আমরা তাকে বলতেছি স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, কারণ এরা মেট্রোপলিটন এরিয়ার জন্য নির্ধারিত হয়েছে এবং কার মাধ্যমে সরকার কার সাথে পরামর্শ করে করবেন, হাইকোর্ট ডিভিশনের সাথে পরামর্শ করে। তার মানে সেকশন 5 আর 6 হচ্ছে জাস্ট মেট্রোপলিটন এরিয়ার জন্য, আর সেকশন 1, 2, 3, 4 হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার বাহিরে। কারণ আমরা জানি সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এরা হচ্ছে মেট্রোপলিটন এরিয়ার বাহিরে কাজ করে সারা বাংলাদেশে, আর শুধু মেট্রোপলিটন এরিয়াতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ কাজ করে। আচ্ছা, এই হচ্ছে আজকে সেকশন 12 এর মাধ্যমে আমাদের ম্যাজিস্ট্রেটের কাজ নিয়ে শুরু মানে ক্লাস শেষ হলো। আমরা যখনই কোর্ট স্ট্রাকচারটা পড়েছি আমরা সব ক্ষেত্রে দেখেছি যে কোর্ট অফ সেশন, দায়রা আদালত খুবই গুরুত্বপূর্ণ একটা ভাইটাল রোল প্লে করে। গত ক্লাসে আমরা সেকশন 6 পড়েছি, এন্ড সেকশন 6 পড়তে যে আমরা দেখেছি যে এইসব জায়গায় যে ম্যাজিস্ট্রেটের কোডগুলি ছিল, আমি ক্লাসের প্রথমে দেখিয়েছিলাম যে যে ধরনের ম্যাজিস্ট্রেট থাকে এর মধ্যে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ থাকে। তাহলে এই জুডিশিয়াল এক্সিকিউটিভ এই ক্লাসে আমরা এই যে কোর্ট অফ সেশন নিয়ে আলোচনা করছি সেকশন 9 এ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্পর্কে আমরা আলোচনা করছি সেকশন 10 এ, এন্ড সেকশন 11 এ আলোচনা করছি আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পর্কে, সেকশন 12 এ আলোচনা করছি আমরা স্পেশাল ম্যাজিস্ট্রেট সম্পর্কে। এরপরে আমরা সেকশন 17 এন্ড 17 এর এ, এই দুটাতে কে কার অধীনস্থ, কোন ম্যাজিস্ট্রেট বা কে কার অধীনস্থ আমরা সেই সম্পর্কে শিখবো। আজকে এই পর্যন্তই। আপনারা আমার এই সকল ভিডিওগুলি আপনারা ইউটিউবে একসাথে ক্লাস আকারে পেয়ে যাবেন। আমার ইউটিউব চ্যানেল আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আইনের শিক্ষার্থী তারা বিশেষ করে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।